আম্মুর ফোন দিয়ে কি হ্যালো, আসসালামু আলাইকুম সবাই। আমাকে একটু জানাও তো আমার ভয়েসটা ক্লিয়ার আসছে কিনা। একটু কমেন্ট করে জানাই দাও আপুকে যে ভয়েসটা ক্লিয়ার আসতেছে কিনা, দেন আমি স্টার্ট করতেছি। ও, থ্যাংক ইউ সো মাচ। আর ফার্স্ট অফ অল সরি, একটু নেটওয়ার্কে ইস্যু করতেছিল, এই জন্য একটু নেটওয়ার্কে ইস্যু করতেছিল, এই জন্য আমার একটু দেরি হয়ে গেছে। ওকে, একটু ওয়েট করি, বাকিরা জয়েন করুক। সো একটু ওয়েট করি আমরা। আচ্ছা, শিশির স্যার বলছেন ক্লিয়ার ম্যাম, ওকে থ্যাংক ইউ। অপু স্যার বলছেন ওয়াচিং উইথ ইউ, ওকে থ্যাংক ইউ। আমরা আরেকটু ওয়েট করি অ্যান্ড আমরা একটু কাইন্ডলি জানাই দিই কে কোন জেলা থেকে জয়েন করছি, একটু কোলাবোরেশন বেটার হবে। সো একটু জানাই দিই আমরা কে কোন জেলা থেকে আছি অ্যান্ড কে দেখতেছি। আমরা একটু জানাই দিই কে কোন জেলা থেকে দেখতেছি অ্যান্ড আমরা একটু ওয়েট করি আর কয়েকজন জয়েন হোক, দেন আমরা আমাদের ক্লাস স্টার্ট করবো। আচ্ছা, শিশির রহমান সিয়াম ভাইয়া বলেছেন উনি লালমনিরহাট থেকে জয়েন করেছেন। সো ওয়েলকাম। আমরা আরবার জানাই দিই।
আচ্ছা, এইবার আমরা আমাদের ক্লাস স্টার্ট করে ফেলি। যদি ভয়েস কম আসে তাহলে আমাকে কাইন্ডলি জানাবা যে ভয়েস কম আসতেছে বা শোনা যাচ্ছে না। ওকে, আই উইল ট্রাই টু স্পিক লাউড। ওকে, তো আমাদের এই সিরিজটা হচ্ছে সৌরজগতের স্প্রিন্ট সিরিজ, অ্যান্ড আমাদের আজকের ক্লাসটা হবে সৌরজগতের খুঁটিনাটির উপর। আমি ইনস্ট্রাক্টর হিসেবে আছি অ্যাস্ট্রোনমি পাঠশালা, অ্যান্ড এই ফুল সিরিজটা আমি নিব। তো এখন আমরা ক্লাসটা স্টার্ট করি। হ্যাঁ, প্রথমত আমরা ফুল সিরিজে কি কি শিখব সেটা জেনে নিই। মূলত আমরা 8টা টপিক এখানে কভার করব, বাট ভয়ের কিছু নেই। এখানে মূলত সব বেসিক থিংসগুলো আমরা কভার আপ করতে পারবো। অ্যান্ড প্রথম যে টপিকটা সৌরজগৎ, আমরা এই সৌরজগতের ভিতরেই বাকিগুলাকে দেখতে পারবো। কজ এখানে আর কি আছে, উল্কা, গ্রহাণু, ধূমকেতু, নক্ষত্রমণ্ডলী, চাঁদ, সূর্য, গ্রহ, এগুলা কিন্তু সৌরজগতের ভিতরেই পড়ে। সো এগুলা টাফ কিছু নেই, প্যানিক হওয়ার কোনো কারণ নেই, একেবারে বেসিক থিংস। আর আচ্ছা, জোরে বলবো? ওকে, আমি এখন আরও জোরে কথা বলতেছি। আচ্ছা, কথা একেবারে ঠিক আসে কিনা এটা একটু আমাকে ক্লিয়ার করেন তো আপনারা। একটু কষ্ট করে ক্লিয়ার করি। আমার নেটওয়ার্কে আর কি একটু প্রবলেম করতেছে, এই জন্য কমেন্ট একটু দেরিতে লোড হইতেছে। অ্যাগেইন সরি ফর দ্যাট। আচ্ছা, এবার কি আসতেছে জোরে? হ্যাঁ রে, নেটওয়ার্কটার আজকে না এরকম করার কথা ছিল। আচ্ছা, আমি কন্টিনিউ করি এই ভয়েসে। আই হোপ এখন লাউডলি শোনা যাচ্ছে। তো সৌরজগৎ, আচ্ছা, ফুল কোর্সে না আমরা একটা ফানি অ্যান্ড ইন্টারেস্টিং জিনিস করব। আমরা সৌরজগৎকে আমাদের পেঁয়াজ কোষ, যে পেঁয়াজের মতো কোষ পাতে পেঁয়াজের সাথে তুলনা করব। এখন তোমরা আজ করতে পারো যে আপু, পেঁয়াজের সাথে কিভাবে সৌরজগতের তুলনা, রাইট? আমরা ফার্স্ট স্টেপ একটা পেঁয়াজ নিয়ে ওটাকে হাফ করব। সো আমরা কি দুইটা অর্ধবৃত্তাকার পাবো, পেঁয়াজের অংশ দুইটা অর্ধবৃত্তাকার। তো একটা আমরা নিব হাতে, নিয়ে দেখবো পেঁয়াজে কিন্তু দাগ কাটা, লাইক হচ্ছে শামুকের খোলসে যেরকম থাকে ওইরকম কিছু অংশ পাবো, দেখবা। তো ওইগুলাকে আমরা ধরবো অরবিট। অরবিট কি? অরবিট হচ্ছে যেখানে আমাদের গ্রহগুলা সূর্যকে কেন্দ্র করে ঘুরছে সেটা। আচ্ছা আচ্ছা, তৌসিন ইলাহি ভাইয়া কি কমেন্ট করছেন? আর রহমান অপু অ্যান্ড শাহাদাত সাব্বির আর ওয়াচিং উইথ ইউ, থ্যাংক ইউ ভাইয়া। তারপর ম্যাম শোনা যাচ্ছে ক্লিয়ার। শিশির রহমান ভাইয়া কমেন্ট করছেন, থ্যাংক ইউ, কোনো প্রবলেম নাই শিশির ভাইয়া। ওকে, থ্যাংক ইউ। ওকে, কি বলতেছিলাম, পেঁয়াজের সাথে আমরা সৌরজগৎকে তুলনা করছি। একটু ফানি, বাট দেখো এটা কিন্তু খুব একটা ডিপ কনসেপ্ট। এখন প্রশ্ন আসবে কি, আচ্ছা পেঁয়াজের সাথে তো আমরা তুলনা করলাম, এখন আমাদের অরবিট কোথায় করবে এটা তো বললাম। আমাদের পেঁয়াজে দেখবা দাগ কাটা আছে, রাইট? ওইগুলোকে আমরা ধরতেছি আমাদের যেখানে অরবিট করবে বা ঘুরবে, সূর্যকে কেন্দ্র করে যেখানে গ্রহগুলো ঘুরে। এখন আমাদের গ্রহই বা কই আর উপগ্রহ কই, রাইট? আরও দুইটা ইনগ্রেডিয়েন্টস লাগবে যেগুলো আমরা কিচেনেই পেয়ে যাব। সো এত টাফ কিছু না, আমরা চাল নিব আর ডাল নিব। একটু ফানি, চাল আর ডাল। আচ্ছা, কেউ কি বলতে পারবা চাল আর ডাল দিয়ে আমরা কি করব? একটু কমেন্টে জানাও তো, জাস্ট হ্যাভ এ গেস। সব কিছু ঠিকঠাক থাকা লাগবে না, জাস্ট একটু জানাও। চাল আর ডাল দিয়ে আমরা পেঁয়াজে কি করব? ফর ক্রিয়েটিং আ সোলার সিস্টেম মডেল। একটু থিঙ্ক করি আমরা। কি ব্যাপার, থিঙ্ক করে কি কিছু পাচ্ছি না? আচ্ছা, শিশির ভাইয়া বলছেন রান্না করে খাবো ম্যাম। না,
আমরা সৌরজগতের মডেল ক্রিয়েট করতেছি, সো ওইখানে রান্না করে খাওয়ার কিছু নাই। ওকে, আচ্ছা আমরা একটু ভিডিওটা লাইভটাকে শেয়ার করি তো, একা একা শিখলে কিন্তু হবে না, রাইট? সবার সাথে শিখতে হবে। একটু শেয়ার করি, আমরা ফ্রেন্ডসদের সাথে শেয়ার করি, দেন সবাই একসাথে মিলে নিউ নিউ থিংস ডিসকভার করব। কোয়েশ্চেনটা, হ্যাঁ সচিন বলেছে, কোয়েশ্চেনটা একবার বলবো। কোয়েশ্চেনটা হচ্ছে আমরা সৌরজগতের মডেল বানাতে একটা পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজের হাফ, অ্যান্ড ডাল আর চাল নিয়েছি। এখন মডেলটা আমরা কিভাবে বানাবো, এটা কোয়েশ্চেন আসতেছে, রাইট? আমার কোয়েশ্চেন হচ্ছে আমরা ডাল আর চাল দিয়ে পেঁয়াজে কি করব, সেটা একটু হ্যাভ এ গেস, মানে একটু গেস করি তো আমরা কি করতে পারি অ্যাকচুয়ালি। পেঁয়াজের সাথে চাল আর ডালের রিলেশন কি জাস্ট কুকিংয়ে নাকি অন্য কিছুতেও আছে, মানে আমরা একটু মাথা খাটাই। এটা হচ্ছে আমার কোয়েশ্চেন। অলসো একটা টার্গেট আমি ফিক্স করে দিতেছি, আমরা এই ভিডিওটা যদি 20টা শেয়ার হয় অ্যান্ড কমেন্টস 50 বা 50 অ্যাভোভ হয়, তাহলে এই ফুল লেকচারের, বেসিক অ্যাস্ট্রোনমি লেকচারের একটা লেকচার শিট গ্রুপে দেওয়া হবে, যারা যারা শেয়ার করবে অ্যান্ড কমেন্টস করবে। সো টেক দ্যাট চ্যালেঞ্জ অ্যান্ড আমরা শেয়ার করি অ্যান্ড কমেন্ট করি। তো একটু ব্রেইন স্টর্মিং করি তো, দেখা যাক কে বলতে পারে অ্যাকচুয়ালি, বা কাছাকাছি যেতে পারে। একটু ট্রাই করি আমরা কি করা যায়। আরও 2 মিনিট টাইম দিই, ঠিক আছে? ইয়া, সচিন ভাইয়া আপনি একেবারে রাইটটা বলেছেন। পেঁয়াজ হবে সূর্যের মতো, ডাল গ্রহ আর চাঁদ। ইয়াপ ইয়াপ ইয়াপ, একেবারে রাইট। ইউ আর জাস্ট জিনিয়াস ম্যান। আমরা পেঁয়াজকে ধরতেছি ফুল সৌরজগৎ বা একটা মডেল, আর আমরা চাল কি করব, আমাদের কয়টা গ্রহ প্ল্যানেটে, মেনলি 8টা গ্রহকে আমরা 8টা অরবিটে বা 8টা যে দাগ কাটা জায়গা আমরা দেখতে পাচ্ছি ওইখানে রাখবো, ঠিক আছে? অ্যান্ড একটা ডাল নিয়ে আপাতত আমরা ছোট একটা মডেল যেহেতু ক্রিয়েট করতেছি, একটা ডাল নিয়ে রাখবো ঠিক 3 নাম্বার দাগ কাটা, যে ডোরা কাটাও বলতে পারো তোমরা ফর গেসিং। ডালটা নিয়ে রাখবো 3 নাম্বার স্টেপে বা লাইনে রাখা চালের সাথে। এখন আচ্ছা আরেকটা কোয়েশ্চেন, 3 নাম্বার অরবিটে, তো আমরা তো ধরতেছি অরবিট বা দাগ কাটা জায়গাটায় আমরা যে ডালটা রাখছি ওইটা অ্যাকচুয়ালি কি, ওইটার নামটা কি? এইটা একটু গেস করে আমরা কমেন্টে জানাই তো ফার্স্ট। আচ্ছা যারা নতুন জয়েন করছি, আমরা প্লিজ আমাদের লোকেশনটা লিখে আমরা কোন জায়গা থেকে জয়েন করছি অ্যান্ড ফ্রেন্ডসদের শেয়ার করে জানাই দিই যে আমরা ক্লাস করছি। শেয়ার করো বাচ্চারা, শেয়ার করো। কোয়েশ্চেনটা আমি আবার বলতেছি, আমরা 3 নাম্বার অরবিটালে বা 3 নাম্বার দাক্কাটা জায়গাটাতে তো আগে চাল রাখছি, রাইট? চালের সাথে আমরা একটা ডাল রাখতেছি, তাহলে ওইটা কি হবে? ওইটা অ্যাকচুয়ালি ডালটাকে আমরা কি ভাবতেছি, এইটা আমরা একটু কমেন্টে জানাই, আর একটু মাথা খাটাই, দেখা যাক এবার কার মাথা খাটে। কোয়াইট একেবারে কাছে চলে গেছেন আপনি, সতীন পাল। ওকে, পৃথিবীর সাথে রিলেটেড কিছু একটা, বিকজ আমরা কিন্তু চালটাকে পৃথিবী ধরতেছি। আবার বলি, চাল পৃথিবী, এখন ডাল রাখতেছি সাইডে। আমি কিন্তু চেঞ্জ করে ফেলছি কনসেপ্ট, ডাল গ্রহ না। আরেকটু ভাবেন। ইয়াপ, ডাল গ্রহ না, আমি কনসেপ্টটা চেঞ্জ করে দিছি। আমি ভাবছি আপনি ধরতে পারবেন, এই জন্য আমি চালকে গ্রহ করছি অ্যান্ড ডালকে উপগ্রহ। আমি বলে দিলাম এখানে, এখানে মেইনলি আমাদের চাল হচ্ছে গ্রহ অ্যান্ড ডাল হচ্ছে উপগ্রহ। তাহলে 3 নাম্বার অরবিটে আমরা জানি পৃথিবী থাকে, ওকে? পৃথিবী অরবিট করে সানকে, সেহেতু আমাদের পৃথিবীটা হচ্ছে গ্রহ, আর পৃথিবীর একটি মাত্র উপগ্রহ চাঁদ। চাঁদটা হচ্ছে আমাদের এই ডাল, ওকে?
এই তো ভাই আপনি একেবারে কাছে চলে গেছিলেন, আর আমি আপনাকে একটু মানে সবাইকে একটু ট্রিক করার জন্য কোয়েশ্চেনটা প্যাটার্নটা চেঞ্জ করে দিয়েছিলাম, দ্যাটস ওয়াই আপনি এখানে আটকে গেছেন। নো প্রবলেম, আমরা আবার বলতেছি, ফুল যে প্যাচটা সেটা হচ্ছে আমাদের সৌরজগৎ, রাইট? আর পেঁয়াজের যে দাগ কাটা অংশগুলো সেটা হচ্ছে আমাদের অরবিটাল, ওকে? অ্যান্ড মাঝখানের যে শক্ত অংশটা থাকে না পেঁয়াজের, সেই পেঁয়াজের শক্ত অংশটা হচ্ছে আমাদের সূর্য বা সান। অ্যান্ড বাকি যে এখানে আমরা চালগুলা রাখছি সেটা হচ্ছে আমাদের গ্রহগুলা, ফার্স্ট থেকে একেবারে লাস্ট পর্যন্ত 8টা পর্যন্ত। দেন হচ্ছে আমাদের 3 নম্বর অরবিটাল, অর্থাৎ যে অরবিটালে আমাদের আর্থ থাকে বা পৃথিবী থাকে, সেইখানে পাশেই আমরা একটু জায়গা থাকে দেখবেন ডালের, সরি, পেঁয়াজ কোষের প্রত্যেকটা জায়গার সাথে। আচ্ছা আমরা একটু পড়ে নিই। মুস্তাফিজুর রহমান অপু লিখেছেন আমি মৌলভীবাজার থেকে। শাহরিয়ার আবরার অ্যাস্ট্রোনমি পাঠশালা রাজশাহী, ওকে। তো কি বলছিলাম, হ্যাঁ, ডালটা হচ্ছে আমাদের উপগ্রহ, যেটা হচ্ছে পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদ। বাকিগুলোরও আমরা জুপিটার উপগ্রহ নিতে পারি, জুপিটারে যেহেতু বিশাল বিশাল উপগ্রহ সেহেতু সেটা আমরা এখানে আপাতত বাদ দিচ্ছি, ওকে। দেন সৌরজগৎ কভার আপ। কভার আপ বলতে আমরা আজকে কিন্তু এটা নিয়ে আলোচনা করব, এটা নিয়ে আরও বিস্তৃত আলোচনা আছে। আমি জাস্ট একটু সামারি দিয়ে দিতেছি যে আমাদের ফুল সিরিজে কি থাকবে। এরপর আসে সূর্য। দেখো এখন কিন্তু কনসেপ্টটা একদম ক্লিয়ার। আচ্ছা, মোহাম্মদ আশরাফ ইসলাম ইজ ওয়াচিং, ওকে। আরও অনেকজন জয়েন করছেন। আমি আবার বলছি, আপনার ভিডিও লাইভটা শেয়ার করে দেন যাতে বাকিরাও দেখতে পারে, অ্যান্ড ডু কমেন্টস, ওকে। সূর্যটা কি আমরা ধরছিলাম পেঁয়াজের একেবারে মাঝখানের যে শক্ত অংশটা সেটা। চাঁদ কি, এই তো থার্ড অরবিটালে আমরা পৃথিবীর সাথে যে ডালটা রাখছিলাম সেটা হচ্ছে আমাদের চাঁদ। দেন গ্রহ, এই তো বাকি যে পুরো যে 8টা গ্রহ বা পৃথিবী ছাড়া বাকি যে 7টা কি বলতো, চাল রাখছি আমরা, সেটা হচ্ছে আমাদের গ্রহগুলা। দেন উল্কা। উল্কা হচ্ছে একটা ইন্টারেস্টিং থিং। কিভাবে, উল্কার কয়েকটা টার্মস আছে। আমরা সবসময় আমরা জানি কি উল্কা হচ্ছে স্টোন আছে না, পাথর। উল্কা মূলত পাথরের মতো পুরো মহাকাশে ঘুরে বেড়ায়। এইখানে একটা ডাউট আছে, পুরো মহাকাশ বলতে আমাদের মঙ্গল গ্রহ থেকে বৃহস্পতি গ্রহের মাঝখানে যে জায়গাটা, সেইখানে আমাদের উল্কা পাওয়া যায়। অ্যান্ড উল্কা তারপর কি হয়, উল্কা যখন পৃথিবীর অ্যাটমসফিয়ার বা বায়ুমণ্ডলে প্রবেশ করতে যায় তখন উল্কার মধ্যে ঘর্ষণ এবং তাপজনিত কারণে উল্কা জ্বলতে শুরু করে, ঠিক আছে? এই জ্বলতে যখন শুরু করে তখন অনেকগুলা উল্কা কি হয়, পৃথিবীতে ঢোকার আগেই বিস্ফোরিত হয়ে যায় বা পুরোপুরি পুড়ে যায়। তখন সেটাকে আমরা উল্কা বলতে পারি না, ওকে। উল্কা কখন বলা যাবে, উল্কা তখনই বলা যাবে যখন ওই যে বড় স্টোন, এর আগে কিন্তু আমরা এটাকে স্টোন বলতেছি, বড় একটা স্টোন বলতে পারো, ছোট ছোট স্টোন একত্রিত হয়ে বড় স্টোন হচ্ছে, রাইট? এটা যখন পৃথিবীর সারফেসে বা পৃথিবীর পৃষ্ঠে ভূপৃষ্ঠে ল্যান্ড করবে তখন সে, আর এটা ধ্বংসাবশেষ থাকবে, তখন সেটাকে আমরা বলবো উল্কা। তারপর গ্রহাণু। গ্রহাণু উল্কার মতো স্টোন দিয়ে তৈরি, মানে ছোট ছোট পাথর, যে ঠিক আমাদের পৃথিবীর মতো না, অন্যরকম পাথর, বাট বলতে গেলে স্টোন। আদিল আহমেদ তোহা বলছেন সিলেট থেকে, ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, তো গ্রহাণু সেরকম পাথর একত্রিত হয়ে জমাট বেঁধে সেটা পুরো, হ্যাঁ এখানে পার্থক্য হচ্ছে গ্রহাণু পুরো মহাবিশ্বে রোম করে, পুরো মহাকাশে রোম করে, তো আমরা সেটাকে ধরতে পারি একটা মহাজাগতিক বস্তু। মহাজাগতিক বস্তু বা মহাজাগতিক কণা দিয়ে গ্রহাণু তৈরি ধূমকেতু। আমরা কিন্তু ফলিং স্টার আর শুটিং স্টার যেটা বলি, ওই যে মানুষ বাচ্চারা বিশেষ করে কিন্তু উইশ করে যখন দেখা যায় অনেক সুন্দর একটা সিনারিও সৃষ্টি হয় আকাশে, মানুষ তখন উইশ করে। বাচ্চারা কি উইশ করতে পারে, যে আমার অনেকগুলা চকলেট হোক, আমার ডলস হোক, এই টাইপের জিনিস। তো আচ্ছা, মোহাম্মদ আশরাফ ইসলাম ইজ ওয়াচিং, ওকে। তো এই টাইপের উইশ যেটাকে দিয়ে দেখে করে মেনলি, সেটা হচ্ছে আমাদের ধূমকেতু। আর ধূমকেতু কি দিয়ে তৈরি, ধূমকেতু বরফ, ধূলিকণা, কঠিন কঠিন পদার্থ, এগুলা দিয়ে তৈরি। অ্যান্ড ধূমকেতুর আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এটা যখন সূর্যের পাশাপাশি যায় তখন ধূমকেতুর মধ্য থেকে গ্যাসীয় ধূলীয় কণা এগুলা বের হয়ে আসে, ওকে। এইগুলা বের হয়ে এসে ধূমকেতুর একটা পার্ট হচ্ছে লেজ বলা হয়, দো ইটস ফানি, বাট লেজ বলা হয়। অ্যান্ড ধূমকেতুর ক্লাসে আমরা এগুলা ভালোভাবে ঝালাই করে ফেলবো, তখন গিয়ে ওই লেজটার সৃষ্টি হয়। অ্যান্ড পৃথিবীতে প্রবেশ করার পরে বিভিন্ন লাইটসের সৃষ্টি হয়, যার কারণে ধূমকেতুকে অনেক আকর্ষণীয় দেখায়, ঠিক আছে। দেন নক্ষত্রমণ্ডলী।
সৌরজগতের যে জায়গায় নক্ষত্রগুলো মানে বিশাল সমাহার থাকে, অ্যান্ড এগুলো একটা কি বলবো গ্রুপ তৈরি করে বিভিন্ন আকার আকৃতি ধারণ করে, তখন আমরা সেটাকে বলি নক্ষত্রমণ্ডলী। ওকে, ক্লিয়ার? আমাদের সিরিজ সম্পর্কে একটা বেসিক ধারণা হয়ে গেছে। এখন আমরা যাব আমাদের গ্যালাক্সিতে। ওকে, মিল্কি ওয়ে গ্যালাক্সি, দ্যাটস দ্য গ্যালাক্সি যেখানে আমরা থাকি, মানে আমরা যে গ্যালাক্সিতে বাস করি সেটা হচ্ছে আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সি। আচ্ছা, আমরা শেয়ার করি, একটু ধুমায়া শেয়ার করি। ওকে, আর কে কই জায়গা থেকে জয়েন করছি সেটা একটু কমেন্টে লিখি। হ্যাঁ, আবারও বলছি, যদি লাইভটার শেয়ার 20 ক্রস করে অ্যান্ড কমেন্টস আছে, এবার একটু বাড়ায় বলি, 100+ কমেন্টস হয়, টপ 3জনকে আমরা ফ্রিতে লেকচার শিট প্রোভাইড করবো অ্যাস্ট্রোনমি পাঠশালা থেকে পুরো লেকচারের উপরে। সো ধুমায় আমরা শেয়ার করি, বাচ্চারা শেয়ার দাও, শেয়ার দাও। এক্ষুনি করো, এক্ষুনি করো। আচ্ছা, আমি কন্টিনিউ করি আর তোমরা শেয়ার করো, শেয়ার করো, বাকিদেরও পড়াও। আচ্ছা, আদিল আহমেদ তুমি আবার লিখছেন সিলেট থেকে। ওকে, সো মিল্কি ওয়ে গ্যালাক্সি যেটাতে আমরা বাস করি, এটা সম্পর্কে একটু ডিটেলস জানি। ওকে, গঠন, এখন আমরা একটু ডিপে ঢুকতেছি। সো কেউ যদি না বুঝে থাকে তাহলে আমাকে একবার আস্ক করবেন কমেন্টসে যে আমি এই টপিকটা বুঝি না, আমি বারবার রিপিট করব, দরকার হলে 100 বারও করবো, নো প্রবলেম, জাস্ট লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। আচ্ছা, সচিন পাল লিখছে কক্সবাজার থেকে, থ্যাংক ইউ ভাইয়া, শেয়ার করে দাও রো অডিয়েন্স। আচ্ছা, এখন আমরা পড়ি আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির গঠন। মিল্কি ওয়ে একটি বার্ড স্পাইরাল গ্যালাক্সি, অর্থাৎ এটি একটি কেন্দ্রীয় বারাকৃতির গঠনের মধ্যে রয়েছে যা দিয়ে নক্ষত্র তৈরি এবং যার থেকে স্পাইরাল বাহুগুলো প্রসারিত হচ্ছে। আমরা একটু দেখি, এই যে দেখি এখানে স্পাইরাল বাহু বলতে পারবো কোনগুলো, এই যে এখানে একটা শর্টকাট ইলাস্ট্রেশন দেখানো হয়েছে। তো আমরা এই যে বাইরে দিয়ে যে বাহুগুলা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের স্পাইরাল বাহু, ভিতর থেকে সর্পিল আকারভাবে বাইরে আসতেছে। ওকে ওকে, আদিল আহমেদ তোহা আস করছেন আপু এটা কোন ক্লাসে পড়া? আচ্ছা, এটা হচ্ছে অ্যাস্ট্রোনমির বেসিক অ্যাস্ট্রোনমির কোর্স, লাইক এখানে একেবারে ফান্ডামেন্টাল বেসিক টপিকসগুলো আমরা কভার আপ করবো। হ্যাঁ, কথার কথা যখন আসছে, এপিতে আরেকটা কোর্স আছে, মানে আরও 2টা কোর্স আছে তোমাদের জন্য। একটা হচ্ছে বেসিক টু একেবারে অ্যাডভান্স পর্যন্ত। বাংলাদেশে ফার্স্ট টাইম বেসিক অ্যাস্ট্রোনমির কোর্স নিয়ে এসেছিল অ্যাস্ট্রোনমি পাঠশালা, অ্যান্ড ওইটার ব্যাচ 1 শেষ, কিন্তু এখন সেকেন্ড ব্যাচ স্টার্ট হবে। আর এটা হচ্ছে লাইভ অ্যাস্ট্রোনমি কোর্স ফর এভরিওয়ান। সো সেকেন্ড ক্লাসে রেজিস্ট্রেশন স্টার্ট হয়ে যাবে। তো তোমরা যারা ওইখানে মানে এখানে অ্যাডভান্স, ইন্টারমিডিয়েট, বেসিক সব কভার আপ করা হবে, সেখানে জয়েন হয়ে যেও। আমি আমার ক্লাস শেয়ার ডান। ও থ্যাংক ইউ ভাইয়া। ধুমায়া শেয়ার করি আমরা, ধুমায়া। ওকে, আমরা যা পড়ছিলাম গঠন, তো আমরা বুঝলাম মিল্কি ওয়ে গ্যালাক্সি কিন্তু স্পাইরাল বা সর্পিলাকার বাহু দিয়ে প্রসারিত হয়। এখন সেকেন্ডটা আকার, এটি প্রায় 1 লক্ষ আলোকবর্ষ দৈর্ঘ্য এবং 200 বিলিয়নেরও বেশি নক্ষত্র রয়েছে, যার মধ্যে আমাদের সূর্য অন্তর্ভুক্ত। সূর্য কিন্তু একটা নক্ষত্র। এটি হচ্ছে 1 লক্ষ আলোকবর্ষ দৈর্ঘ্য। আচ্ছা, কেউ কি গ্যাস করতে পারি 1 লক্ষ আলোকবর্ষ কি, মানে কতটুকু হতে পারে? এনি গ্যাস? আমরা সেইটা নেক্সট ক্লাসে কভার আপ করবো। আমি যদিও স্লাইড অ্যাড করেছিলাম, তারপর ভাবলাম কিছু রাখা যাক, পরে জানা যাবে। এবং 200 বিলিয়নেরও বেশি নক্ষত্র আছে। কেউ কি জানো 2-এর পরে কয়টা শূন্য লাগলে বিলিয়ন হয়? অনেকগুলো, হিউজ, কিন্তু আউট অফ ইমাজিনেশন। যা যাদের মধ্যে আমাদের সূর্য কিন্তু আছে সেই নক্ষত্র গ্রুপের মধ্যে। তারপর হচ্ছে অবস্থান, আমাদের সৌরজগৎ মিল্কি ওয়ে এক বাহুতে অবস্থিত, যা ওরিয়ন বাহু নামে পরিচিত। গ্যালাক্সির কেন্দ্র থেকে প্রায় 26,000 আলোকবর্ষ দূরে। গ্যালাক্সির কেন্দ্র থেকে 26,000 আলোকবর্ষ দূরে ওরিয়ন বাহু নামে একটি স্থানে আমাদের সৌরজগৎ বা মিল্কি ওয়ে গ্যালাক্সি অবস্থিত। এরকম কিন্তু হাজার হাজার বলছি কি কোটি কোটি গ্যালাক্সি আছে, লাইক এগুলা কিন্তু শেষ করা যায় না গণে।
দেন কেন্দ্র, মিল্কি ওয়ে কেন্দ্রের বিশ্বাস করা হয় একটি সুপারমেসিভ ব্ল্যাক হোল রয়েছে, যা সেজিটারিয়াস এ স্টার নামে পরিচিত, যার ভর আমাদের সূর্যের চেয়ে লক্ষ লক্ষ গুণ বেশি। আবার বলে, এটা কিন্তু জাস্ট বিশ্বাস করা হয়েছে লেখা, সো ইটস নট সাইন্টিফিক্যালি প্রুভড, বাট ইন্টারেস্টিং না বিষয়টা? সুপারমেসিভ ব্ল্যাক হোল, তাও আবার মিল্কি ওয়ের কেন্দ্রে, মানে এটা প্রতিনিয়ত প্রসারিত হচ্ছে। আচ্ছা, এই সুপারমেসিভ ব্ল্যাক হোল নিয়ে কি তোমাদের কোনো থটস আছে? ক্লাসে না হোক ক্লাস শেষে তোমরা একটু জানাই দিও যে এটা কতটুকু তোমার মনে হয় যৌক্তিক, বা এই ব্ল্যাক হোলটা থাকলে কি হতে পারে। লেট মি নো, হ্যাঁ, গ্রুপে পোস্ট করে জানাই দিবা। ওকে, দেন হচ্ছে আমরা নেক্সট স্লাইডে মুভ করি, দেখি কি আছে। ঘূর্ণন, গ্যালাক্সি ঘূর্ণিত হয়। গ্যালাক্সি কিন্তু প্রতিনিয়ত প্রত্যেক সেকেন্ড ঘুরছে। আমাদের পৃথিবী যেরকম সূর্যের চারদিকে ঘুরছে, নিজের অক্ষের চারদিকে ঘুরছে, তেমনি গ্যালাক্সিও ঘুরছে। গ্যালাক্সি ঘূর্ণিত হয়, নক্ষত্র ও অন্যান্য বস্তু গ্যালাক্সির কেন্দ্রের চারপাশের কক্ষপথে ঘূর্ণিত হয়। এটা একটু আগে বললাম। মিল্কি ওয়ে গ্যালাক্সির কেন্দ্রের চারপাশে আমাদের সৌরজগতের একটি ঘূর্ণন সম্পন্ন করতে 225 থেকে 250 মিলিয়ন বছর সময় লাগে। ভাবতে পারছো কি হিউজ টাইম? 225 থেকে 250। আবার পড়ি, মিল্কি ওয়ে গ্যালাক্সির কেন্দ্রের চারপাশে আমাদের সৌরজগতের একটি ঘূর্ণন সম্পন্ন করতে প্রায় 225 থেকে 250 মিলিয়ন বছর লাগে। ওকে, প্রতিবেশী, মিল্কি ওয়ে একটি গ্যালাক্সির গ্রুপের অংশ, যা লোকাল গ্রুপ নামে পরিচিত। মানে মিল্কি ওয়ের প্রতিবেশী গ্রুপ হচ্ছে লোকাল গ্রুপ, যার মধ্যে অ্যান্ড্রোমিডা গ্যালাক্সি এবং ট্রিয়াঙ্গুলাম গ্যালাক্সি অন্তর্ভুক্ত। সো দুইটা গ্যালাক্সিকে অ্যান্ড্রোমিডা অ্যান্ড ট্রিয়াঙ্গুলাম, একটু নামগুলো একটু টাফ, তো আমরা প্র্যাকটিস করলে পারবো। ওকে, আমারই দেখো প্রবলেম হয়েছে। আচ্ছা, প্রতিবেশী গ্যালাক্সি কভার, ঘূর্ণন কভার, গঠন, আকার, অবস্থান, কেন্দ্র কভার। আচ্ছা, আমরা শেয়ার করি তো। আবার বলছি, যারা বেশি বেশি শেয়ার করবে তাদের টপ 3জনকে আমরা ফুল ক্লাসের লেকচার, আর অনেক স্লাইডস আছে, তো সব কিছু তো আর এমনি এমনি মনে রাখা পসিবল না, রাইট? আমরা ফুল ফ্রি লেকচার শিট প্রোভাইড করবো। সো বেশি বেশি শেয়ার করি অ্যান্ড কমেন্ট ডাউন। কোন গ্রুপ আপু আমাকে অ্যাড দেবেন গ্রুপ থাকলে? গ্রুপ হচ্ছে ভাইয়া, এখন যে গ্রুপে ক্লাস হচ্ছে চলো জ্যোতির্বিজ্ঞান গ্রুপ, এছাড়াও আরও অনেকটা গ্রুপ আছে, সেটা আমাদের পোস্টেই দেখতে পাবা। অ্যান্ড হ্যাঁ, কোর্সের কথা যে বলেছিলাম সেটার জন্য হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে, এবং আমি আমার ক্লাসের শেষে বলে দিব ফুল ডিটেল। সো ডোন্ট বি ওয়ারিড, ক্লাসের শেষে বলে দিতেছি। এখন আসো গ্যালাক্সির শ্রেণী বিভাগ বা ক্লাসিফিকেশন। গ্যালাক্সিরা প্রধানত 3 ধরনের হয়: স্পাইরাল গ্যালাক্সি, ইলিপ্টিক্যাল গ্যালাক্সি এবং ইরেগুলার গ্যালাক্সি। ওকে, দেন স্পাইরাল গ্যালাক্সি, এটা হচ্ছে আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সি। আচ্ছা, তোমরা কি কেউ খেয়াল করেছো ওই যে সর্পিলাকার বাহুগুলো বের হয় না আমাদের গ্যালাক্সি থেকে, ওইটাই হচ্ছে স্পাইরাল গ্যালাক্সির বৈশিষ্ট্য। এটির কেন্দ্রে সেন্ট্রাল বাল্জ এবং স্পাইরাল আর্ম আছে। ওকে, এটির কেন্দ্রে সেন্ট্রাল বাল্জ বা স্পাইরাল আর্ম আছে। স্পাইরাল আর্ম সম্পর্কে আমরা একটু আগেও পড়ছি। তো স্পাইরাল গ্যালাক্সির আরেকটা নাম আমরা দিতে পারি সর্পিলাকার গ্যালাক্সি। দেন হচ্ছে ইলিপ্টিক্যাল গ্যালাক্সি বা উপবৃত্তাকার গ্যালাক্সি। তো উপবৃত্তাকার বলতেই কিন্তু তোমরা ধরতে পারছো যে গ্যালাক্সিটার শেপ কীরকম হতে পারে। এরা নতুন নক্ষত্র তৈরি করে না। তো ইলিপ্টিক্যাল গ্যালাক্সি নতুন নক্ষত্র তৈরি করে না, এদের আকৃতি ডিম্বাকার চেয়ে প্রসারিত। দ্যাটস ওয়াই আমরা এগুলাকে, মানে এই টাইপের গ্যালাক্সিকে ডিম্বাকার বলতে পারি না, এগুলো হচ্ছে উপবৃত্তাকার। ঠিক আছে, ইলিপ্টিক্যাল অনেক গ্যালাক্সি আছে, পরে একটা স্লাইডে মেবি আমি অ্যাডও করেছি তোমাদের জন্য পিক, সো তোমরা এগুলো একটু দেখে নিও, আমি ডিসক্রাইবও করবো, নো প্রবলেম। দেন হচ্ছে ইরেগুলার গ্যালাক্সি বা অনিয়মিত গ্যালাক্সি, যেগুলো এগুলো হচ্ছে এদের নির্দিষ্ট কোনো আকৃতি নেই। তো যেহেতু আমরা ইরেগুলার দেখছি, তাহলে তো বুঝতেই পারছি সেখানে নির্দিষ্ট কোনো আকার বা আকৃতি থাকবে না। অ্যান্ড ইলিপ্টিক্যাল এবং স্পাইরাল গ্যালাক্সির আগে থেকে এরা মহাবিশ্বে ছিল, মানে বুঝতেছো, আদি পিতা, আচ্ছা পিতাও না, দাদা, পরদাদা, আচ্ছা আরো কত আগে যাওয়া যায়, এরা ওদেরকে সেই নামগুলা বা ট্যাগগুলা দেওয়া যায়। তো ইলিপ্টিক্যাল এবং স্পাইরাল গ্যালাক্সি কি, এগুলার আগেও আমাদের ইরেগুলার গ্যালাক্সি বা অনিয়মিত গ্যালাক্সি এসেছে বা আছে।
এই যে এখানে একটা ক্লিয়ার ইলাস্ট্রেশন তোমাদের জন্য রাখছি যে ইলিপ্টিক্যাল গ্যালাক্সিগুলো কীরকম হয়। দেখো ESO 325GOO4, সেটা হচ্ছে ইলিপ্টিক্যাল গ্যালাক্সি। দেন স্পাইরাল গ্যালাক্সি, এই দেখো বাহুগুলো সর্পিলাকার, কাইন্ড অফ কি যে বলে লাটিমের মতো না, লাটিমকে ঘুরাইলে কিন্তু এরকম হয়, স্লো মোশনে দেখতে পারবা। স্পাইরাল গ্যালাক্সি দেখো M101, ওকে। দেন হচ্ছে ইরেগুলার গ্যালাক্সি যেটার কথা বলেছিলাম NGC 1569, দেখো এটা অনেক কিন্তু সিনারিটা কত সুন্দর দেখতে। তো এই হচ্ছে আমাদের 3টা গ্যালাক্সির শর্টকাট একটা ইলাস্ট্রেশন। দেন হচ্ছে স্পাইরাল গ্যালাক্সির আরও একটা উদাহরণ NGC 4414। গ্যালাক্সিটির আরেকটি নাম হলো ডাস্টি স্পাইরাল গ্যালাক্সি, যা কোমা বেরনিসেস তারামণ্ডলের অন্তর্গত একটি স্পাইরাল গ্যালাক্সি। এটার ব্যাস কত হতে পারে? প্রায় 55,000 আলোকবর্ষ, এবং পৃথিবী থেকে এটি প্রায় 6 কোটি আলোকবর্ষ দূরে, মানে বুঝতেছো অনেক দূরে। অফকোর্স হবে, কারণ পৃথিবীও তো একটা গ্যালাক্সির অন্তর্ভুক্ত, তো আরেকটা গ্যালাক্সিতে যেতে তো অনেক টাইম লাগবে, রাইট? নেক্সট, মিল্কি ওয়ে গ্যালাক্সি কোন ধরনের গ্যালাক্সি? এখন যারা যারা আছো তারা একটু জানায় দাও তো মিল্কি ওয়ে গ্যালাক্সি কোন ধরনের গ্যালাক্সি। আমরা কিন্তু এটা আগেও কভার আপ করেছি, তারপর জানা থাকার কথা, আর না জানা থাকলে কোনো ব্যাপার নাই। একটু আগে বলছি কিন্তু মিল্কি ওয়ে গ্যালাক্সি কোন গ্যালাক্সি, এখন সবাই জানাও কমেন্টে মিল্কি ওয়ে গ্যালাক্সি কোন গ্যালাক্সি বলছি আমি, স্পাইরাল, ইলিপ্টিক্যাল নাকি ইরেগুলার? ফার্স্ট জানাই দেই অ্যান্ড শেয়ার করি, ভাই ভিডিও শেয়ার করো, সবাইকে জানতে দাও। আচ্ছা, আইমান বিন ইসলাম নাজিব লিখছো আই জয়েন ফ্রম বরিশাল, থ্যাংক ইউ ভাইয়া। এখন শেয়ার করো, বন্ধুদেরও জানাই দাও, বিকজ একা একা পড়লে হবে না, সবাইকে পড়াতে হবে, রাইট? সবাই জানাই মিল্কি ওয়ে গ্যালাক্সি কোন ধরনের গ্যালাক্সি। ওকে, আইমান বিন ইসলাম নাজিব লিখেছে স্পাইরাল গ্যালাক্সি। ওকে, নেক্সট বাকিরা জানাতো। সচিন পাল লিখেছে স্পাইরাল, গ্রেট। দেন বাকিরা জানাও। আদিল আহমেদ তুহা লিখেছে স্পাইরাল গ্যালাক্সি, জোস 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 বাচ্চারা, সবাই এক একটা ট্যালেন্ট ভাই, সবাই মনেও রাখছে, আমি তো ভাবছি একটা হইলেও ভুল করবে। জানাই, কোয়েশ্চেনটা আবার বলতেছি, মিল্কি ওয়ে গ্যালাক্সি কোন ধরনের গ্যালাক্সি? একটু আগে আমরা টপিকটা কভার করেছি অ্যান্ড আরও অনেক কিছু জানছি। জানাই ভুল ওর রাইট হোক, নো ম্যাটার। আচ্ছা তোমরা জানো, নেক্সট টপিকে চলে যাই, না হলে টাইমের আগে শেষ হবে না। এমনি আজকে ইন্টারনেট যা করছে, ফুল কত মিনিট জানি, 43 মিনিট মেবি আমি লেট করছি। সৌরজগতের গ্রহগুলা, হ্যাঁ, সৌরজগতে মোট 8টা গ্রহ, যদিও আমরা জানি 2006-9 এই সালগুলোতে সৌরজগতে 9টা গ্রহ কাউন্ট করা হতো। কোন গ্রহটা এক্সট্রা ছিল? আচ্ছা কোন গ্রহটা এক্সট্রা ছিল বলি তো। এখানে কিন্তু পিকও আছে, পিকে কিন্তু দেওয়াও আছে, বিকজ এখানে 8টা গ্রহ বললেও পিকে একটা গ্রহ এক্সট্রা ছিল, যেটা এখন কাটা হইছে, গ্রহ হিসেবে আর বিবেচনা করা হয় না। তো তোমরা জানাও তো আমাকে কোন গ্রহটা এখন আর গ্রহ হিসেবে বিবেচনা করা হয় না। ফার্স্ট জানাই। আচ্ছা, আদিল আহমেদ তোহা লিখেছে আপু আমরা তো বাচ্চা না। ও মাই গড, আমি স্যার ডাকবো এখন আপনাদের? ঠিক আছে, এখন আমি আপনাদের সরি তোমাদের সবাইকে আপনি করে ডাকবো, অ্যান্ড অফকোর্স স্যার। তো স্যারেরা ম্যামেরা সবাই জানাই যে এক্সট্রা কোন গ্রহটা আছে এখানে, যেটা এখন গ্রহ হিসেবে বিবেচনা করা হয় না, মানে মেইন প্ল্যানেট হিসেবে বিবেচনা করা হয় না। প্লুটো, সচিন পাল লিখেছেন প্লুটো। আয়মান বিন ইসলাম নাজিব লিখেছেন প্লুটো, রাইট। আদিল আহমেদ তুহা কই, বলেন আপনি কোনটা? আচ্ছা, মুস্তাফিজুর রহমান অপু, অ্যাস্ট্রোলজি অ্যান্ড অ্যাস্ট্রোনমি কি সেম? আচ্ছা, এই রিলেটেড কোয়েশ্চেন আনসার লাস্টে দেই, এখন আপাতত টপিকটা শেষ করি, হ্যাঁ, তাহলে শেষ হয়ে যাবে। ওকে, আদিল আহমেদ তোহা প্লুটো, ভেরি গুড স্যার, জিনিয়াস। আচ্ছা দেখো এখানে মূলত হ্যাঁ দেখো এখানে নক্ষত্রও কিন্তু অ্যাড ছিল, জিনিয়াস পিপল, রাইট। 8টা গ্রহের মধ্যে প্লুটোকে আগে আমরা গ্রহ হিসেবে কাউন্ট করতাম, কিন্তু এখন না, প্লুটো মামা রূপ বদলানো শুরু করছে,
মানে আগে এত ভালো মানুষ ভাবতাম আর এখন কেমন জানি হয়ে গেছে। অনেক মানুষ আছে না, আগে আমরা ভাবতাম, প্রথম প্রথম ভাবি অনেক ভালো, লাইক এরকম মানুষই আর হয় না। 2 দিন পর দেখবো শেষ, মুখ, মুখ কি বলতেছি, রূপ বদলাই ফেলছে। সেরকম হচ্ছে আমাদের প্লুটো। প্লুটো স্যারকে বা মামাকে বা যাই বলো, সবাইকে, সরি উনাকে আমরা ভাবতাম অনেক ভালো, আমাদের গ্রহ ট্যাগ দিয়ে দিছিলাম। এখন দেখি গ্রহ না। কি সচিন পালকি বলছে আপু ভাইয়া ডাক, ঠিক আছে। আচ্ছা, কিন্তু আমাদের কে 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 আদিল আহমেদ তোহা স্যার তো বলেছেন, আচ্ছা আমি আদিল আহমেদ তোহা স্যারকে স্যার বলে ডাকবো, আর বাকিদের ভাইয়া। ওকে। আচ্ছা, যা বলতেছিলাম, প্লুটো কিন্তু এখন আর আমাদের সাথে নাই, মানে গ্রহ হিসেবে না, মেইন গ্রহ হিসেবে নাই, দ্য ডোয়ার্ফ প্ল্যানেট বা বামন গ্রহ হিসেবে রয়েছে। এগুলো কিন্তু আমরা কভার করব, সো ডোন্ট বি প্যানিক, হ্যাঁ। আচ্ছা, এখন নিচে যাই। ডোয়ার্ফ প্ল্যানেটস বা বামন গ্রহ, এই তো একটু আগে যেটার কথা, আরে ভাই কি হইতেছে, একটু আগে আমরা যেটা বলছিলাম, ডোয়ার্ফ প্ল্যানেট বা বামন গ্রহ, ওই যে আগে সম্মানজনক পজিশনে ছিল, এই যে প্লুটো মামা আমাদের আছে, উনি অনেক রেসপেক্টফুল পজিশনে ছিলেন, বাট আচ্ছা ওনারও দোষ নাও হতে পারে, রাইট? মাঝে মাঝে প্রেশার, অ্যাটমসফিয়ারিক প্রেশার, তারপর আরও অনেকগুলো প্রভাবকের কারণে চেঞ্জ হয়ে যায়, রাইট? আচ্ছা, আদিল আহমেদ তোহা আপু, আপনার আমার সব কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য থ্যাঙ্কস। থ্যাংক ইউ স্যার, অফকোর্স আই উইল ট্রাই টু গিভ রিপ্লাই অফ এভরিবডিজ কমেন্ট, ওকে। তো আমরা এখানে কয়টা, 5টা গ্রহ দেখতে পাচ্ছি, এরিস, প্লুটো, বাকি আরও 3টা আছে, সবগুলো পড়া দরকার নেই, ওকে। তো বড় থেকে ছোট দেখতে পাচ্ছি, রাইট? এগুলো কি বড় থেকে ছোট? তো প্রথম 2টাকে দেখে লাগতেছে প্রায় সেম, রাইট? আচ্ছা, আমার কাছে কিন্তু 2 নাম্বারটাকে দেখতে একটু ডিমের মতো লাগতেছে, ডাইনোসরের ডিম। তোমাদেরও কি তাই লাগতেছে? আদিল আহমেদ তোহা, জি না আপু, ভাইয়া বলে ডাকবেন, বাট বাচ্চা না। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ভাইয়া ভাইয়া, আমি বাচ্চা মানুষ, আপনারা হচ্ছে বড় বড় মানুষ, ঠিক আছে, বাচ্চা না। আচ্ছা, বাকি 3টা দেখছি। হ্যাঁ, আমি কিন্তু কয়েকদিন আগে জানো জাদুঘরে গেছিলাম একখানে। জাদুঘরের নামটা, আচ্ছা বলো, জাদুঘরের নাম জানতে চাইলে বলবো না পরে। ওইখানে গিয়ে এতগুলা ডিম ছিল, লাইক যার জাদুঘরে গেছিলাম উনি এত শৌখিন ছিলেন, উনি সব কিছু ডিম কালেক্ট করে রাখছেন। সো উইলার মতো দেখতে লাগতেছে ভাই, আমি গ্রুপে পোস্ট করবো না, সেম সেম লাগতেছে, আই এম কনফিউজড হিয়ার। নেক্সট। আচ্ছা, গ্রহ শেষে বামন গ্রহ, হ্যাঁ কিছু কথা বলিনি ডোয়ার্ফ প্ল্যানেট, এই তো বললাম ডোয়ার্ফ প্ল্যানেটগুলো মূলত কেন আলাদা করা হয়, লাইক প্লুটোকে কেন আলাদা করা হয়েছে, কারণ প্লুটোর ফার্স্টে গ্রহ থাকার জন্য কিন্তু কিছু যোগ্যতা লাগে, ধরো কি বলা যায়, একজন ইঞ্জিনিয়ার হওয়ার জন্য, ধরো মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, কিছু যোগ্যতা থাকা লাগে, লাইক মেকানিকের অনেক টার্মসগুলো জানা লাগে, সেগুলো থাকলেই কিন্তু তাকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার বলা হয়। না হলে ধরো একজন কম্পিউটারের বেসিক ফান্ডামেন্টাল, তারপর অনেক হাই লেভেলের প্রোগ্রামিং, সি, পাইথন, জাভা সব কিছু পারে, তারে কিন্তু আমরা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার বলতে পারবো না। কেন? কারণ তার সে ওইটা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের যে কাজ সে ওইটা পারবে না। তেমনি গ্রহ হওয়ার জন্য কিছু ম্যান্ডেটরি টার্মস আছে, সেটা প্লুটোর আগে আছে বলে মনে করা হতো, বাট এখন আর বিজ্ঞানীরা তো জানোই অনেক ক্রিয়েটিভ, অনেক মানে চিন্তা ভাবনা করে রিসার্চ করে দেখলো যে প্লুটো আসলে ওই রকম না। তাই প্লুটোকে আমাদের মেন গ্রহ থেকে বাদ দিয়ে ডোয়ার্ফ প্ল্যানেট বা বামন গ্রহ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। এর পাশাপাশি আরোগুলো এরিস, প্লুটো, বাকিগুলা আছে, মেকমেক, মেকি মেকি না মেকমেক, আচ্ছা যাই হোক, এটা কিন্তু খুবই ফানি একটা নেম, রাইট? হাসানো যাবে বলে কাউকে। এই বাচ্চা, সরি সরি সরি, বাচ্চারা না, ভাইয়ারা, ম্যামেরা, সরি আপুরা, শেয়ার করো ভাই, শেয়ার করেন। ওকে, এখন নেক্সটে যাই। হ্যাঁ, ডোয়ার্ফ প্ল্যানেট সম্পর্কে কিন্তু আমরা প্ল্যানেটসে পড়বো আরও বিস্তারিত, তাই এখানে আর এত বেশি বক বক করতেছি না, ঠিক আছে? সূর্য, আমাদের কিন্তু সূর্য সৌরজগতের অন্তর্গত। তো সূর্যের 3টা মেইন পার্টস আছে, সূর্যের আরও অনেক পার্টস আছে, বাট ওইটা আমরা সূর্য নিয়ে পড়ার সময় পড়বো। তো এখানে কোর বা সূর্যের মেইন যে 3টা পার্ট, কোর বা কেন্দ্র, বিকিরণ মণ্ডল আর সঞ্চালন মণ্ডল। সূর্যের কোর হচ্ছে একেবারে ভিতরের অংশটা, বিকিরণ মণ্ডল হচ্ছে ভিতরের থেকে বাইরের অংশটা। ইস রে, একটা রাখছিলাম সব কিছু, কোনটা কোন অংশ, আচ্ছা ওইটা পরে পরে আমি তোমাদের সূর্যের যে স্লাইড ওইখানে দেখাবো না।
বিকিরণ মণ্ডল হচ্ছে যেখানে আমাদের বিকিরণ হয়, লাইক হাইড্রোজেন, আমরা জানি তো সূর্যে হাইড্রোজেন আর হিলিয়াম বিক্রিয়া তোর কি বলতেছে, আমার মাথা নষ্ট হয়ে গেছে, বিক্রিয়া করে আমাদের মূলত রেডিয়েশনটা ক্রিয়েট হয়, অ্যান্ড যার ফলে আমরা সূর্যকে বাইরে থেকে দানবের মতো, আচ্ছা দানব দেওয়া যায়, দেয়া দেই, হ্যাঁ, দানবের মতো দেখতে লাগে। সো এই জন্য সূর্যকে আমরা জ্বলন্ত গ্যাসপিণ্ড বলি। এই মূলত হাইড্রোজেন আর হিলিয়াম ভাই, ওদের মধ্যে কিন্তু একটা ঝগড়া হয়, সাংসারিক ঝগড়া নাকি কমার্শিয়াল ঝগড়া সেটা জানি না, বাট ঝগড়া হয়। ঝগড়া করার ফলে গিয়ে দুইজন কলাপস হয়, অ্যান্ড গিয়ে হ্যাঁ, তারপর কিন্তু সূর্য থেকে ওই হাইড্রোজেন আর হিলিয়াম অণুগুলো বের হয়ে যায় গ্যাস আকারে। সেটা কই যায় সেটাও জানি না, নেক্সট ক্লাসে কিন্তু আমি এই কোয়েশ্চেনটা করবো। তো যারা যারা শুনতেছো, যারা যারা আসো, তারা একটু আনসারটা বের করার ট্রাই করিও যে আসলে কই যায়, মহাকাশে উড়ে নাকি পৃথিবীতে চলে আসে, মঙ্গলে চলে আসে, নাকি আবার সূর্যের ভিতর ঢুকে যায়। মানে ভাই আর ঝগড়া করবো না, আমরা ভাই ভাইয়ে মিলেমিশে থাকবো, এই টাইপের। দেন আসে আমাদের সঞ্চালন মণ্ডল, একেবারে বাইরের, মানে আমরা যে সূর্যের সারফেসটা দেখতে পাচ্ছি না জ্বলন্ত, এর একটু আগে হচ্ছে আমাদের সঞ্চালন মণ্ডল বা কনভেকটিভ জোন। এখানে কি হয় এগুলো আমরা আবার সূর্য নিয়ে ডিটেইলস পড়ার সময় ফাইন্ড আউট করব। নেক্সট স্লাইড। গ্রহাণু বেল্ট বা অ্যাস্টেরয়েড বেল্ট। গ্রহাণু বেল্টটা কিন্তু অনেক ওসাম, লাইক আমার অনেক ওসাম লাগে, কজ দেখো চিত্রে দেখো, এই যে এই জায়গাটা দেখতে পারতেছো আমার মাউস, ওকে। আরেকটা কথা, যদি বাই এনি চান্স আমি কোনো কোয়েশ্চেন মিস করে ফেলি, তোমরা আবার গ্রুপে পোস্ট দিয়ে দিবা, হ্যাঁ, পোস্ট দিয়ে দিবা, আমি অফকোর্স সবার রিপ্লাই দেবো। এই যে অংশটা দেখতে পারতেছো ফার্স্ট থেকে, এই যে ছোট্ট মতো একটা জায়গা, সেটা হচ্ছে আমাদের সূর্য। এরপরে হচ্ছে আমাদের ফার্স্ট গ্রহ, সেকেন্ড গ্রহ বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, এই মঙ্গল, দেন বৃহস্পতি। মঙ্গল আর বৃহস্পতির মাঝখানে যে জায়গাটা আমরা দেখতে পারতেছি, দেখো স্টার 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 লাগতেছে, একসাথে হয়ে রয়েছে, সেটা হচ্ছে আমাদের অ্যাস্টেরয়েড বেল্ট বা গ্রহাণু বেল্ট। মঙ্গল থেকে বৃহস্পতি, এটা মাথায় রাখবা। দেন ওকে, নেক্সটে মুভ করি। অ্যাস্টেরয়েড মূলত অ্যাস্টেরয়েড বেল্টটা কি? ওকে, অ্যাস্টেরয়েড বেল্ট বা গ্রহাণু বেল্ট হলো সৌরজগতের সেই অঞ্চল যেখানে অসংখ্য ছোট গ্রহাণু বা অ্যাস্টেরয়েড সূর্যকে প্রদক্ষিণ করছে। ওকে, এটি মঙ্গল গ্রহ ও বৃহস্পতি গ্রহ এর কক্ষপথের মধ্যে উপস্থিত। মানে এই আমি আগে যে বললাম, মঙ্গল আর বৃহস্পতির মাঝখানে আমাদের অ্যাস্টেরয়েড বেল্ট বা গ্রহাণু বেল্টটা থাকে। দেন হচ্ছে গ্রহাণু বেল্টের মধ্যে লক্ষ লক্ষ গ্রহাণু আছে, যেগুলো বিভিন্ন আকার ও আকৃতির হতে পারে। সবচেয়ে বড় গ্রহাণুগুলোর মধ্যে একটা হচ্ছে সিরিস, যেটার নাম তোমরা অনেকেই শুনতে পারো, ইট ইজ সো মাচ ফেমাস, যা প্রায় 940 কিলোমিটার ব্যাসার্ধের। কত? 940 কিলোমিটার ব্যাসার্ধের। ক্যান ইউ ইমাজিন লাইক? দেন গ্রহাণুগুলো প্রধানত পাথর ও ধাতু দ্বারা গঠিত হয়। কিছু গ্রহাণুতে প্রচুর পরিমাণে ধাতব খনিজ পদার্থ পাওয়া যায়। তো রিসার্চের ক্ষেত্রে না এগুলো অনেক হেল্প করে যায়, যারা বিভিন্ন অবজারভেটরিতে রিসার্চ করে গ্রহাণুদের নিয়ে বা অ্যাস্টেরয়েডদের নিয়ে, অ্যাস্টেরয়েড বেল্টসদের নিয়ে, সেখানে আমরা দেখছি মানে সবাই ফাউন্ড আউট করছে যে প্রচুর পরিমাণে ধাতব খনিজ পদার্থ পাওয়া যায়। এগুলো থেকে কিন্তু অনেক হিস্ট্রি বের হয় মহাকাশের, মহাবিশ্বের। সো দ্যাটস দ্য থিং। আর পাথর ও ধাতু দিয়ে তৈরি, সেটা কিন্তু আমি ফার্স্টেই তোমাদের বলছি যে গ্রহাণু বা গ্রহাণু বেল্টটা পাথর ও ধাতু দিয়ে তৈরি। ওকে, গ্রহাণু বেল্ট সৌরজগতের গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, এবং বর্তমানে নাসার ডন মহাকাশযান গ্রহাণু বেল্টের গ্রহাণুদের পরীক্ষণ, নিরীক্ষণ ও ছবিগুলো তুলতে সাহায্য করছে, যা আমাদের গ্রহাণু বেল্ট সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করে। নাসার ডন মহাকাশযান, ইন্টারেস্টিং নাম, হ্যাঁ, ডন, কুল। আচ্ছা, এটা কি করছে? আমাদের গ্রহাণুদের উপর বিভিন্ন রিসার্চের জন্য পাঠানো হয়েছে, লাইক স্যাটেলাইট টাইপের, স্যাটেলাইট যেভাবে পাঠানো হয়, অ্যান্ড এটা আমাদের নিয়মিত ছবি দেয় যে কোনটা কি হইতেছে, গ্রহাণু বেল্টটা সম্প্রসারিত হচ্ছে নাকি সংকুচিত হচ্ছে, কোন দিকে যাচ্ছে, কোনটা অন্তর্ভুক্ত হচ্ছে, এই টাইপের জিনিস। ওকে, নেক্সট স্লাইড। কুইপার বেল্ট, নাদার অ্যামেজিং নেম, কুইপার বেল্ট। এই যে দেখো, এই বেল্টটা যে আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আমাদের কুইপার বেল্ট। হ্যাঁ, দেখো বড় করে কিন্তু সাদা সাদা কি বলে, আশ কি না কি বলে রে, ওইটার একটা কালার আছে না,
আমি মনে করতে পারতেছি না রে, ধর মেমোরি পাওয়ারটা গেছে। ওকে, এই অংশটা হচ্ছে আমাদের কুইপার বেল্ট। আচ্ছা, কুইপার বেল্ট স্টার্ট করার আগে কমেন্টগুলো একটু পড়ে আসি। আদিল আহমেদ তোহা, আপু আপনি কিসে পড়েন? কিসে পড়ি? হ্যাঁ রে, আমি কিসে পড়ি? কি বলা যায়, কিসে পড়ি রে? আমি স্ট্যাম্প নিয়ে পড়ি। হ্যাঁ, ডিটেলস জানতে চাইলে গ্রুপে পোস্ট দাও, পরে বলবো না। স্ট্যাম্প নিয়ে পড়ি। আচ্ছা দেন, ধূসর মনে হয়। ইয়াপ, সচিন ভাইয়া, ফেলিস ক্যাটাস। ওকে, গ্রে কালার, রাইট 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 রাইট, ইটস গ্রে কালার। আমার মাথা থেকে একদম চলে গেছে। মুস্তাফিজুর রহমান অপু নাসায় জব করে। গ্রেট ভাইয়া। হ্যাঁ ভাই, আমি নাসায় জব করি, কয়েকদিন পরে নাসায় চলে যাইতেছি। এর আগে ভাবলাম একটু বাচ্চা কাচ্চাদের, সরি 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 সরি, ভাই আপুদের ক্লাস নিয়ে যাই, এই আর কি। ওকে, আর মজা করতেছিলাম। নাসায় জব পাইলে অফকোর্স তোমাদের জানাবো সবার আগে। কুইপার বেল্ট হলো সৌরজগতের একটা অঞ্চল যা নেপচুন গ্রহের কক্ষপথের বাইরে অবস্থিত। তো সৌরজগতের একটা অঞ্চল যা নেপচুন গ্রহের কক্ষপথের অরবিটের বাইরে অবস্থিত। এটি একটি বিশাল অঞ্চল যা অনেক ছোট ছোট গ্রহাণু বস্তু, যে এই যে আমরা যেটাকে আমরা বলছি ধূসর, তারপর গ্রে কালার অংশটা, সেটা কিন্তু হচ্ছে ছোট ছোট গ্রহাণু বা বস্তু, যেটাকে নিয়ে আমাদের কুইপার বেল্ট গঠিত। ওকে, কুইপার বেল্ট নিয়ে একটু ঝটফট ইনসাইট দেখা যাক। কুইপার বেল্টটি নেপচুনের কক্ষপথের বাইরে থেকে প্রায় 30 থেকে 50 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট দূরত্বে অবস্থিত। আচ্ছা, অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, আচ্ছা কি বলছে রে? আদিল আহমেদ তোহা ভাইয়া, আপু আপনার ভয়েস নাইস। থ্যাংক ইউ। জীবনে ফার্স্ট টাইম কেউ একটা সুন্দর কমেন্ট বা ইমপ্লিমেন্ট দিল, ধন্য আমি। থ্যাংক ইউ রে ভাই। আচ্ছা, কুইপার বেল্ট কি বলছি, কি দিয়ে মেজার করা হয়? AU বা অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। তো তোমরা কি জানো অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট কি? যদি না জেনে থাকো কমেন্ট করে জানাও। আমি নেক্সট ক্লাসে অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিটের কিছু ইনসাইট দেখাবো না তোমাদের, বা বেসিক নিয়ে। বেসিকটা অ্যাডভান্স, এত হার্ড কোনো টপিক না রে ভাই, একেবারে ইজি কভার আপ করা যাবে। দেন কুইপার বেল্ট লক্ষ লক্ষ ক্ষুদ্র গ্রহাণু বা ক্ষুদ্র গ্রহ রয়েছে কুইপার বেল্টে, যেগুলোকে কুইপার বেল্ট অবজেক্ট বা KBO বলা হয়। আচ্ছা, তাইলে আমরা এগুলো, এই যে গ্রে ম্যাটার্সগুলো, আচ্ছা গ্রে ম্যাটার্স আরেকটা কই জায়গায় থাকে আমার পড়ার সময় মনে আসছে, মস্তিষ্কে থাকে না গ্রে ম্যাটার? সেরিব্রামে, মনে আসছে রে? আচ্ছা, এই গ্রে ম্যাটারগুলোকে আমরা কি বলতেছি, বা ম্যাটার বলতে বস্তু এই টাইপের, আমরা বলতেছি কুইপার বেল্ট অবজেক্ট বা KBO। আচ্ছা, আদিল আহমেদ তোহা লিখেছে জানি না আপু, কোনো প্রবলেম, আমরা নেক্সট ক্লাসে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। সো দে আর KBO বা কুইপার বেল্ট অবজেক্ট। ওকে, কুইপার বেল্টের প্রথম বস্তু প্লুটো, যা 1930 সালে আবিষ্কৃত হয়। কারা? কুইপার বেল্টের উল্লেখযোগ্য বস্তুগুলোর মধ্যে রয়েছে প্লুটো, হাউমিয়া, ম্যাকম্যাক এবং এরিস। ওই যে আগে আমরা ডোয়ার্ফ প্ল্যানেট পড়ছিলাম, তাহলে এখন একটা গেস করতে পারতেছি সবাই, রাইট, যে ডোয়ার্ফ প্ল্যানেট বা বামন গ্রহগুলা কুইপার বেল্টের মধ্যে অবস্থিত, ওই যে এই অঞ্চলগুলাতে। ওকে, লাস্ট ওয়ান, না লাস্ট ওয়ান না রে, লাস্ট ওয়ানের আগেরটা। কুইপার বেল্টের বস্তুগুলো, বস্ত্রগুলো প্রধানত বরফ, পাথর ও ধাতব খনিজ দ্বারা গঠিত। ওকে, বরফ, পাথর আর ধাতব খনিজ। আমরা দেখবো যে এই বেশিরভাগ যে জিনিসগুলো আছে কুইপার বেল্ট, আরও একটা বেল্ট আছে দেখবা, সবগুলা কিন্তু বরফ, পাথর, ধাতব খনিজ, যেগুলো কমন। তারপর ডোয়ার্ফ প্ল্যানেটসও দেখবো অনেকগুলো বরফ দিয়ে তৈরি, বরফের এক একটা খণ্ড থাকে। ওকে, দেন কুইপার বেল্টটি সৌরজগতের গঠনের সময় বাকি পড়ে থাকা পদার্থ দিয়ে তৈরি হয়। সৌরজগতের বিভিন্ন গ্রহ বা উপগ্রহ ধরো, এগুলো গঠন হওয়ার সময় কিছু অবজেক্ট বাকি থাকে, এগুলো নিয়ে বিস্তারিত পড়া যায়, সেগুলো নিয়ে মূলত আমাদের কুইপার বেল্ট ফর্ম হয়। ওকে, দেন তোমাদের প্রশ্ন আমাদের উত্তর। এখন আমরা একদম লাস্টে এসে চলেছি। এর আগে একটা কথা বলা যায় কুইপার বেল্টের এখানে,
তোমরা কি বাসায় বসে নাসার লোগো দিয়ে সার্টিফিকেট পেতে চাও? লাইক এখন পর্যন্ত 1200+ স্টুডেন্ট জয়েন করছে এবং 400+ স্টুডেন্ট অ্যাস্টেরয়েড আবিষ্কার, অ্যাস্টেরয়েড যে একটু আগে বললাম অ্যাস্টেরয়েড বেল্ট, সো ওইটার অন্তর্ভুক্ত অ্যাস্টেরয়েড আবিষ্কার করেছে। সো তোমরাও যদি ওই পার্ট নিতে চাও অ্যান্ড নাসার সার্টিফিকেট পেতে চাও, অফকোর্স নাসা সার্টিফিকেট, তো তোমরা এই ক্যাম্পেইনটাতে জয়েন করতে পারো। সেটা হচ্ছে আমাদের অ্যাস্টেরয়েড ক্যাম্পেইন প্রোগ্রাম, সেটার লিঙ্ক আমাদের কমেন্টে দেওয়া হবে একটু পরে। তো সবাই ওইখানে জয়েন করে এই প্রোগ্রামটাতে জয়েন করবা, যাতে তোমরাও নাসার, এই তো সায়েন্টিস্ট বলা যায় না, তোমরা নাসা থেকে সার্টিফিকেট পাইতেছো কম কথা নাকি, সেখানে জয়েন করে আমাদের ইভেন্টটাতে পার্ট নিবা। আই হোপ ভালো লাগবে। দেন হচ্ছে আমাদের মিনি 2টা কোর্স, যেটা একটা হচ্ছে মিনি ইভলিউশন কোর্স, সেটা তোমাদের সবার ফেভারিট রিফাত ভাইয়া নেবে, সো এইটা কেউ মিস করিও না, আমার পার্সোনাল সাজেশন। অ্যান্ড দেন একটা হচ্ছে ক্র্যাশ কোর্স, ইভলিউশন ক্র্যাশ কোর্স, যেটা নিবে একজন কসমোলজিস্ট, রাইট, একজন কসমোলজিস্ট যিনি ব্রাকে আপাতত কাজ করছেন। অ্যান্ড আমরা যে অ্যাস্টেরয়েড ক্যাম্পেইনের কথা বলছি, সেটা হচ্ছে অল বাংলাদেশ অ্যাস্টেরয়েড সার্চ ক্যাম্পেইন, যেটা প্রতি বছর হয় অ্যান্ড অনেক বড় একটা ইভেন্ট। আই হোপ সবাই জয়েন করবা অ্যান্ড ফ্রেন্ডসদেরও জানাই দিবা যাতে ওরাও জয়েন করে। ওকে, আদিল আহমেদ তোহা আপু স্টার 2টার নাম বলবেন, আবার বলবেন কোন স্টার ভাইয়া, আই মিসড ইট, লাইক কোন 2টা স্টারের কথা বলছো, আবার একটু বলো তো কোন 2টা স্টার। আমাকে একটু জানাও কোন স্টারের কথা অ্যাকচুয়ালি বলছো, অনেক কিছুর কথা বলছি তো। আচ্ছা, নাদিম সারোয়ার ভাইয়া, নাসাতে যেতে চাই ম্যাম, কিভাবে যেতে পারি? প্লিজ ম্যাম একটা শেয়ার ওয়েবে, ওকে? নাসাতে যেতে চান, ওকে, শেয়ার করেন, 2টা শেয়ার করেন, তারপর বলতেছি কিভাবে নাসাতে যেতে হয়। 2টা শেয়ার শেয়ার করে বলবেন শেয়ার ডান, দেন আমি বলতেছি নাসাতে কিভাবে যেতে হয়। আমরা একেবারে শেষে চলে আসছি, লাইক এখন তোমাদের ধুমায়া কমেন্ট করার পালা অ্যান্ড আমার আটকানোর পালা। যদিও আমি আটকাবো না, আই উইল ট্রাই মাই বেস্ট, তবুও লেটস সি, করো করো কমেন্ট করো। আচ্ছা, আরেকটা কথা, অ্যাস্টেরয়েডের যে ওয়েবিনার, সরি ক্যাম্পেইনের কথা বলছিলাম, সেটার একটা ওয়েবিনার আছে নাসার প্রজেক্ট নিয়ে, সেটাই যেন তোমরা সবাই অংশ নাও, আমার পক্ষ থেকে সাজেশন আছে। আর রেজিস্ট্রেশন লিঙ্ক কমেন্টে দিয়ে দিবে। তো আর ওয়েবিনারের টপিকটা, রাইট, ওয়েবিনার হবে বাংলাদেশ অ্যাস্টেরয়েড, অল বাংলাদেশ অ্যাস্টেরয়েড সার্চ ক্যাম্পেইনের উপর, আর কিভাবে কীরকম করতে হবে এখানে, রাইট, ওইটার টেকনিক তো জানা লাগে। হ্যাঁ, সেইটার টেকনিক জানাবে রিফাত ভাইয়া। তো কীভাবে নাসার সার্টিফিকেট অর্জন করতে হবে, এই যে নাদিম সারোয়ার ভাইয়া আপনি যে আজ করছেন, তো এটার একটা ওয়ে কিন্তু আপনি পেয়ে যেতে পারেন। তারপর কিভাবে নিজেকে বিশ্বের নাম করা প্রতিষ্ঠানের ওয়েবসাইটে ফিচার করা যায়, কিভাবে ঘরে বসে অ্যাস্টেরয়েড আবিষ্কার করা যায়, এগুলা। আচ্ছা, ক্লাস শেষে কারো যদি কোয়েশ্চেন থাকে তাইলে তোমরা আবার গ্রুপে আস্ক করো, সো এইখানে কোয়েশ্চেন করো। ক্লাস নিয়ে কোনো টপিক্সে যদি কারো কোনো প্রবলেম বা গেস্টের থেকে থাকে, ডাউট থেকে থাকে, তাহলে আস্ক মি, কমেন্ট করো ভাই, কমেন্ট করো, ক্লাস প্রায় শেষ। আচ্ছা, অলসো ক্লাসটা ফুল ওভারঅল ক্লাসটা তোমার কেমন লাগছে সেইটা গ্রুপে স্ক্রিনশট তুলে দিবা, ওকে? লাইক একটু এক্সপ্রেশন জানাবা যে নাবিলা আপু আপনার এই টপিক আমার ভাল লাগছে, এক্সপ্লেনেশন করা, ওর এইটা আরেকটু করলে ভালো ছিল, ওর ওভারঅল যাই ফিলিং আসে না কেন,
সেগুলা ক্লাসে ওই কি বলে কমেন্টে নিবা। দেখো বলতেছি ক্লাসে আস করবা, এখনো আস করতে পারো ক্লাসেই, বাট কমেন্টে বলো। করো করো ভাইয়েরা, বোনেরা, স্যারেরা, ম্যামেরা। আরে ভাই আমার কমেন্টস দেখা যায় না কেন? এখন মনে হইতেছে ইন্ডিয়ান নেটওয়ার্ক কানেক্ট করা লাগবে। হ্যাঁ, ক্লাসে জয়েন করার আগে ফোন করে বলা লাগবে, ভাই আমি ক্লাস করাবো, নেট অন, কি স্পিড বাড়িয়ে দাও, ব্যান্ডউইথ বাড়িয়ে দাও। আর হ্যাঁ, ওয়েবিনারটা কিন্তু ফ্রি, তাই কেউ ভুলবা না জয়েন করতে। আলসামির কারণে কিন্তু আমিও অনেক কিছু লুজ করছি, অনেক কিছু হারিয়ে ফেলছি, অপরচুনিটি মেইনলি। সো ফুল রোড ম্যাপটা কিন্তু ভাইয়া দেখাই দিবে, ইরফাত ভাইয়া, তো কেউ ভুলেও মিস করবা না অ্যাগেইন। আচ্ছা, সচিন পাল ভাইয়া বলছে, আপু আমরা যে বিভিন্ন গ্রহের ব্ল্যাক হোয়েলের আওয়াজ শুনি মাঝে মধ্যে, ওগুলা কিভাবে রেকর্ড করা হয়? ওগুলা ন্যাশনাল অবজারভেটরি, যেগুলো বেশিরভাগ কিন্তু ইউএসএ, ওইখানের মধ্যে বিভিন্ন অফকোর্স যন্ত্রপাতি থাকে, সেগুলা দিয়ে আমাদের রেকর্ড করা হয়। হ্যাঁ, স্যাটেলাইট, সেগুলোর মাধ্যমে আমাদের যে বিভিন্ন, এই যে একটু আগে পড়লাম ডোয়ার্ফ প্ল্যানেট একটা, তারপর অ্যাস্টেরয়েড বেল্টস নিয়ে গবেষণা করার জন্য বিভিন্ন মিশন লঞ্চ হয়েছে। নাসার ডন মিশনটা জানি কোন বেল্টের নাকি কোনো গ্রহের কারণে লঞ্চ করা হয়েছিল জানি, মনে করো তো। তো ওই রকম বিভিন্ন মিশন পাঠানো হয়, সেইখানে গিয়ে বিভিন্ন জিনিস লাইক কিভাবে কি করতে হয়, আই মিন কোন গ্রহ কত পুরনো, দেন গ্রহের সারফেসটা কেমন, বরফ দিয়ে তৈরি নাকি শিলা দিয়ে তৈরি নাকি আগুন দিয়ে তৈরি, ভিতরটা কেমন বাহিরটা কেমন। তারপর হ্যাঁ, ব্ল্যাক হোলের যে ফ্রিকোয়েন্সি, আওয়াজ বলতে এটা মূলত ফ্রিকোয়েন্সিটা অ্যাড করা হয়, হ্যাঁ, দেন এগুলাকে এনকোডেড করে বিভিন্ন জিনিস করা হয়। তো এগুলা মূলত এইভাবে ক্রিয়েট হয়। জিওন, সরি, আমি যদি তোমার নাম ভুল প্রোনাউন্সিয়েশন করতে পারি, সরি করে ফেলি, আমার অ্যাকচুয়ালি এটা একটা ব্যাড হ্যাবিট আছে। প্রত্যাশা, ম্যাম আপনার ক্লাসটা অনেক ভালো লাগলো, থ্যাংক ইউ। আচ্ছা, আদিল আহমেদ তো হাফ ভাইয়া, আপনি তো বলেন না স্টার দুইটা কোনটা? আমি না খুঁজে পাইতেছি না আমি কোন স্টার দুইটার কথা বলছি। আচ্ছা, আদিল আহমেদ তো হ্যাঁ, ভালো লাগছে আপু, অনেক অনেক ভালো লাগছে ক্লাসটা আপনার, থ্যাংক ইউ। আচ্ছা, মুস্তাফিজুর রহমান অপু ভাইয়া, স্পেস ছাড়া চাঁদে কিভাবে যাওয়া যায়? স্পেস ছাড়া চাঁদে মানে স্পেস ক্রস করে? স্পেসই তো হচ্ছে মহাকাশ। না না না, ওই যে কয়েকদিন আগে কি রিউমার না কি জানি না, ফেসবুকে একটা পোস্ট দেখছিলাম, ইলন মাস্ক আঙ্কেল, আঙ্কেল তার দরকার নেই স্যার, স্পেসে যাওয়ার নাকি ট্রেন করতে, সরি মঙ্গল গ্রহে, চাঁদে ভাই জানি না, বাট মঙ্গল গ্রহে যাওয়ার নাকি একটা ট্রেন রেল মানে রেলওয়ে ঘুরতেছে। সো ওইভাবে জানতে পারেন, ওই সরি ওইভাবে যাইতে পারেন, কে জানে। ওকে, আবার বলছি, ক্লাস কেমন লাগছে একটা স্ক্রিনশট নিয়ে আমরা গ্রুপে জানাই দেবো, ঠিক আছে? ইট উইল হেল্প মি টু বেটার। আর হ্যাঁ, আমার কোন জায়গাটা আর একটু এক্সপ্লেনেশন করলে ভালো ছিল, কোনটা করি নাই বা কি, এরকম জানাই দেবা কিন্তু গ্রুপে। কুইপার বেল্টের নামকরণ কার নাম অনুসারে? সচিন পাল। আল্লাহ ভাই, আমি তো এটা জানি না, পড়ি নাই, দেখা লাগবে। আচ্ছা, আমি গ্রুপে জানাই দেবো কুইপার বেল্টের নামকরণ কার অনুসারে। আচ্ছা, আমরা আর 1-2 মিনিটের ভিতর ক্লাস শেষ করে ফেলবো। সো আর কোনো কোয়েশ্চেন থাকলে আমরা আজ করে ফেলি, দেন যদি কোনো কোয়েশ্চেন থাকে সেটা আমরা গ্রুপে জানাই দিব। আর হ্যাঁ, অনেকেই কিন্তু জয়েন করতে পারি না ক্লাসে, সো এখানে নো টেনশন, ফ্রেন্ডসদেরও বলে দিবা যে এপির ইউটিউবে অ্যান্ড ফেসবুকে রেকর্ডেড ক্লাসটা দেওয়া থাকবে। সো পেজের লিঙ্ক দেওয়া আছে কমেন্টে, সেখানে ক্লিক করে তোমরা এপির মানে অ্যাস্ট্রোনমি পাঠশালার শর্ট ফর্ম এপি জয়েন করে রাখবা, মানে সাবস্ক্রাইব করবা, দেন পেজে লাইক দিয়ে রাখবা যাতে তোমরা ফুল আপডেটেড থাকো। অ্যান্ড হ্যাঁ, এই সিরিজে কিন্তু আরও 7টা ক্লাস রয়েছে, আজকে 1 নম্বর ক্লাস শেষ হইল প্রত্যেক শুক্রবার এবং বৃহস্পতিবার। তো এবার আমি শুক্রবারে ক্লাসটা নিলাম, নেক্সট টাইম আমরা শনিবারে ক্লাস নিব, ঠিক আছে? এরপরে সরি, শনিবার কি বলছি ভাই,
বৃহস্পতিবারে, এরপরে আবার শুক্রবার, এরপরে আবার বৃহস্পতিবার, এইভাবে একটা মজার সিকোয়েন্স আছে। হ্যাঁ, আর সব লিঙ্ক কিন্তু কমেন্টে দেওয়া আছে, সো জাস্ট কমেন্টটা চেক করবা, চেক করে সবখানে জয়েন হওয়া নেবা। ওকে, আদিল আহমেদ তোহা, কালকে কোন সময় ক্লাস হবে? আচ্ছা ভাইয়া, কালকে ক্লাস নাই, ক্লাসটা হচ্ছে পরের সপ্তাহে বৃহস্পতিবারে, ঠিক আছে? আদিল আহমেদ তোহা, আচ্ছা এটা তো পড়লাম। কোন সময় ক্লাস হবে? ক্লাস হবে ঠিক রাত 8টায়। আজকে না নেটওয়ার্ক মামা অনেক ডিস্টার্ব করতেছিল, লাইক আমার যে কত কষ্ট করে 2 তালা থেকে 1 তালা, 1 তালা থেকে 2 তালা নামা লাগছে, এগুলো বললে শেষ হবে না অ্যাকচুয়ালি। তো নেটওয়ার্ক মামার কারণে একটু দেরি হয়ে গেছে, একটু না অনেক দেরি হয়েছে, সেজন্য সরি। আর কি, আচ্ছা আমরা একেবারে শেষ পর্যায়ে যে কোর্সগুলোর কথা বলছিলাম, মিনি অ্যাস্টেরয়েড কোর্স যেটা, সেটা নিবে আমাদের রিফাত ভাইয়া, এটা কিন্তু মিস করো না। অ্যান্ড দেন হচ্ছে ইভলিউশন ক্র্যাশ কোর্স, এগুলো সব কিছু আমাদের ওয়েবসাইটে আছে, সো ওয়েবসাইট কিন্তু তোমরা একবার ভিজিট করবা। আর ইউটিউবে আপলোড হবে ভিডিওগুলো, সরি পেজে হবে না, মিস্টেক করে ফেলছি এখানে। সো ইউটিউবে তোমরা সাবস্ক্রাইব করে রাখবা, অ্যান্ড আরও রিলস দেন আর অনেক কিছু আসতেছে, সো স্টে টিউনড। অ্যান্ড আর কি জানি মিস করছি রে ভাই। নেটওয়ার্ক মামা অনেক মজার, আদিল আহমেদ তো, হ্যাঁ রে ভাই অনেক মজার, মজা মানে সাজা। হ্যাঁ, আরেকটা কোর্স যেটা বলছিলাম ওইটাই, হ্যাঁ, বেসিক প্লাস ইন্টারমিডিয়েট, অনেকে আমার পোস্টে কমেন্ট করছিল আমার পেজে, সরি প্রোফাইলের, বেসিক প্লাস ইন্টারমিডিয়েট প্লাস অ্যাডভান্স কোর্স কই পাবো? সো ওই কোর্সটাতে সব কিছু থাকবে, প্লাস সার্টিফিকেশনও থাকবে। দেন হচ্ছে আমাদের লেকচার শিটও দিব ফ্রিতে, তো ওই কোর্সটাতে লেকচার শিট কিন্তু ফ্রি কোর্সের সাথে। তো তোমরা ওইখানে এনরোল করতে চাইলে একবার লিঙ্কে দেওয়া থাকবে সব ইনফো, একবার চেক করে ফেলিও। আচ্ছা, প্রত্যাশা ম্যাম, ক্লাস এর টাইম 9টায় করলে ভালো হয়, সকাল 9টা না রাত 9টা? হ্যাঁ, ফিডব্যাক জানায়ও যদি কোনো প্রবলেম থাকে, বা তোমাদের কোন প্রবলেমের কারণে ক্লাসে জয়েন করতে পারছো না, কোনটা জিনিস বুঝতে পারতেছো না, এগুলো একটু ফেসবুকে গ্রুপে কমেন্ট করতে পারো, সরি পোস্ট করতে পারো, আর এখানে কমেন্ট করে আমাকে জানাতে পারো। আমি ভাইয়ের সাথে কথা বলবো যে ভাইয়া এই টাইমে নিলে, ক্লাস নিলে ভালো হয়, বাচ্চারা সরি সরি বাচ্চারা না, ভাইয়ারা আপুরা দেখতে পারবে। আর রুটিনটা কিন্তু গ্রুপে দেওয়া আছে, সো গ্রুপে একটু কষ্ট করে আমরা দেখে নিই, একেবারে ক্লিয়ার করে দেওয়া কোন দিন কোন টপিকটা আমরা কভার আপ করব। আবার বলতেছি, কেমন লাগছে, প্লাস কোনো কনফিউশন থাকলে যেটার আনসার আমি দিতে পারিনি, হয়তো দেখি নাই আর অন্য কোনো কারণে, একটু জানাই দিও গ্রুপে, স্ক্রিনশট তুলে জানাবা কিন্তু ক্লাস কেমন লাগছে। আচ্ছা প্রত্যাশা আপু, রাত 9টা, আচ্ছা ঠিক আছে, দেখা যাক, আমি ভাইয়ের সাথে কথা বলবো, বলে দেখি ভাইয়া কি বলে 9টার সময়। আর কোনো কোয়েশ্চেন? আমরা ক্লাস শেষ করে ফেলবো, সো কোয়েশ্চেন থাকলে বলে ফেলেন। কোয়েশ্চেন দাও ভাই, কোয়েশ্চেন দাও, আই লাভ টু আনসার কোয়েশ্চেন্স। ক্লাসের সবাই না জিনিয়াস জিনিয়াস মানুষ, কারো কোনো কোয়েশ্চেন নাই। আরে কে যেন 2টা স্টারের কথা বলছিল, ওটা তো বলা নাই নাকি বলছে? আরে আসতেছে না রে, আগের কোয়েশ্চেনগুলো আসতেছে না। আচ্ছা কে জানি 2টা স্টারের কথা বলছিলা তোমরা, তুমি একটু কষ্ট করে গ্রুপে পোস্ট দিয়ে দিও। আচ্ছা আপু, আপনার এজ কত প্লিজ বলবেন? আমার এজ হচ্ছে ব্ল্যাক হোল, ব্ল্যাক হোল কখন আবিষ্কার হয়েছে, তখনের আরও কয়েকশো বছর আগে। আরও আরেকটু ট্রিকি করে বলতাম ধরো, আচ্ছা পরে আনসার করবো না আরও ফানি ওয়েতে। ভাই আপুরা অনেক জিনিয়াস, হ্যাঁ আমার আরও স্টাডি করতে হবে ওদের সাথে কথা করতে বা কথা বলতে। আচ্ছা কোয়েশ্চেন্স, আর কোয়েশ্চেন আমি বলছিলাম, হ্যাঁ আপনি বলছিলেন, এখন বলেন কোন 2টা স্টারের কথা বলছেন? আচ্ছা ক্লাস শেষ, আজকে আর বলে লাভ নাই, গ্রুপে একটু জানাই দিয়েন, আমি অফকোর্স আপনাকে রিপ্লাই দিব, আই উইল ট্রাই মাই বেস্ট।
আর কোয়েশ্চেন আছে? আই এম লুকিং ফর কোয়েশ্চেন্স। আপনি কোন দিন ক্লাস করান? এই তো ভাই, গ্রুপে না রুটিনটা দেওয়া আছে, আপনি একটু রুটিনটা চেক করে ফেলিয়েন। প্রত্যেক সপ্তাহের বৃহস্পতিবার শুক্রবার, এখন এখানে প্যাচ আছে, লাইক এইবার আমি ক্লাস নিচ্ছি না শুক্রবারে, পরের সপ্তাহে বৃহস্পতিবারে, এর পরের সপ্তাহে আবার শুক্রবারে, এইভাবে আর কি। তো যেহেতু আমরা একটু ভালো জিনিস শিখতেছি, তো একটু কষ্ট করে মনে রাখা লাগবে যে এইবার হয়েছে শুক্রবারে, তার মানে নাবিল আপুর ক্লাস পরের বার বৃহস্পতিবারে, দেন পরের বার আবার শুক্রবারে। আর ফ্রেন্ডসদের অফকোর্স শেয়ার করবা, ফ্রেন্ডসদেরও জানাই দিবা, রিলেটিভসদের জানাই দিবা, যেহেতু ফুল কোর্সটা ফ্রি, এরকম কিন্তু অপরচুনিটি পরে নাও আসতে পারে। অ্যান্ড স্টুডেন্ট পাঠশালা থেকে ফার্স্ট টাইম বাংলাদেশে লাইভ এরকম কোর্স আগে করানো হয়েছে, অ্যান্ড এভাবে চলতেছে। সো বি সিনসিয়ার। আচ্ছা, আবার ক্লাসটা কেমন লাগলো সবাই জানাই দিও গ্রুপে। অ্যান্ড এইখানে আপাতত আজকে বিদায় নিয়ে নিতেছি। সবাই ভালো থাকবা, ওকে, নিজের খেয়াল রাখবা, অ্যান্ড নেক্সট ক্লাসের ইনভিটেশন রইল। আল্লাহ হাফেজ।